আসসালামু আলাইকুম দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভেচ্ছা নেবেন। আজকের পর্বের শুরুতেই আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের দেখাতে চাই। এটি সম্প্রতি বিএনপি মিডিয়ার বিভিন্ন ব্যক্তিত্বদের সাথে একটি মত বিনিময় সভা করেছেন এবং সেখানে বিএনপি তাদের মিডিয়া পলিসি বলেছেন এবং আমাদের বর্তমানে মিডিয়ার বিভিন্ন সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন। সেখানে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম একটি খুব গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছেন। আমি সেই বক্তৃতার একদম কয়েক সেকেন্ড আপনাদের একটু শোনাচ্ছি। বাংলাদেশের 53 বছর বয়সে কোন মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয়নি। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালানো কেন? আমরা কি অপরাধ করলাম? তাদের সম্ভব হবে তারা মাহফুজ আনামের পুরো বক্তৃতাটা একটু শোনার চেষ্টা করবেন। অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, কিন্তু মাহফুজ ভাই যে এই যে ছোট্ট ক্লিপে সে নিয়ে তিনি প্রথমেই বলেছেন যে 53 বছর ইতিহাসে আর কোনো মিডিয়া হাউস করেনি। এই ইনফরমেশনটা আমার কাছে মনে হয় সত্যি না, কারণ গত বছর আমরা দেখেছি বিটিভি পুড়েছে, 71 টিভি পুড়েছে, এটিএন টিভি পুড়েছে, নাইমুল ইসলাম খানের আমাদের নতুন সময় ভবন ভেঙে দেওয়া হয়েছে। তো সেগুলো কি মিডিয়া হাউস না? সে ব্যাপারে তো আপনি কথা বলেনি। যখন 32 ভেঙেছে আপনি বলেছেন ছাত্র জনতা ভেঙেছে, আর যখন আপনার ঘরে আগুন লেগেছে তখন আপনার চোখ মুখের দিকে তাকানো যায় না। মানে এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার যেটা পুড়িয়ে দেওয়া হচ্ছে, গতকাল আমি কোনো পর্ব করতে পারিনি, একটা দূরের জায়গায় এসেছি অন্য শহরে। তো পরশুদিন আমি যে পর্বটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম ডক্টর ইউনূসের নির্দেশে এই প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙা হয়েছে। তো এইখানে এই ছোট্ট ভিডিও ক্লিপে আপনারা দেখলেন মাহফুজ আনাম প্রশ্ন করেছেন যে তাদের কি অপরাধ ছিল যে অপরাধের কারণে প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙা হয়েছে। এবং এই প্রশ্নটি অনেকেই আমাকে করেছেন পরশুদিনের আমার ওই পর্বটা দেখার পরে, কারণ সবাই জানেন যে শেখ হাসিনার সরকারের সাথে প্রথম আলো ডেইলি স্টারের সম্পর্ক কি ছিল এবং তারা একদম ডে ওয়ান থেকে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করে এসেছেন এবং এই শেখ হাসিনার সরকারকে সরিয়ে দেওয়ার ব্যাপারে, এমনকি গত বছরের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, এই সব কিছুর পেছনে কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারের মদত ছিল। তারাই এই ইউনূস রেজিমকে ক্ষমতায় বসানোর জন্য নেপথ্যে কাজ করেছে। তারাই ইউনূসকে মহৎ হিসেবে দেশবাসীর কাছে উপস্থাপন করেছে যে একদম নৈতিকতার প্রতীক। বাংলাদেশে বোধহয় এরকম একজন নেতার দরকার, মানে যত ভাবে, এমনকি ডক্টর ইউনূস যখন কয়েক মাস আগে পদত্যাগের একটা নাটক করেছিলেন তখন এই মাহফুজ আনামি বিশাল কলাম লিখেছিলেন যে ডক্টর ইউনূস আপনি পদত্যাগ করবেন না। তো কি এমন ঘটনা ঘটলো যে এই ডিসেম্বর মাসে একেবারে উল্টে গেল? এবং যে প্রশ্নটি আমারও ছিল আসলে, যে ডক্টর ইউনূসকে এমন ভাবে প্রমোট করলো সেই ডক্টর ইউনূস কি করে প্রথম আলো ডেইলি স্টার ভাঙেন? এই প্রশ্নের উত্তরটা খুঁজতে গেলেই কিন্তু অনেক ইন্টারেস্টিং বিষয় পাওয়া যাবে। এবং এই যে ওসমান গনি, যাকে আপনারা ওসমান হাদি বলে চেনেন, তার নাম আসলে ওসমান গনি, এই ওসমান গনিকে যে হত্যা করা হয়েছে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই একটা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অনেকগুলো পাখি মারা হয়েছে। প্রথমেই আঘাত করা হয়েছিল বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে, বিএনপি সম্পর্কে অনেক আজে বাজে কথা বলা হয়েছে। তারপরে চেষ্টা করা হয়েছে যে এটা আওয়ামী লীগের কেউ করেছে, কিন্তু আওয়ামী লীগের কেউ এই খুনটি করেছে এটা মনে হয় পাবলিকলি খুব একটা খাওয়াতে পারে নাই। এখন তারা ফয়সাল নামে একজনকে খুনি বলতেছে এবং সেই ফয়সাল কোনো এক সময় ছাত্রলীগ করতো এটা দাবি করছে, কিন্তু সম্প্রতি যা আমরা দেখতে পাচ্ছি তাতে এই ফয়সাল অ্যারেস্ট হয়েছিল। ফয়সাল গত বছর জুলাই আগস্ট থেকে চাঁদাবাজি করছে, এমনকি সে ওসমান গনির সাথে তার প্রচারণায় অংশ নিয়েছিল। সুতরাং এই ফয়সাল তো যদি ছাত্রলীগ করেও থাকে তাহলে সে এই আজকের হাসনাত, সার্জিস বা সাদিক কায়ুম যে ডাকসু বিপি, এরা তো সব একসময় ছাত্রলীগের কাবারে ছিল, হয়তো সেরকম কিছু ছিল। তো সেইটা এখন তাকে ধরতে পারেনি। একদিকে বিজিবি বলছে বর্ডার সিল টাইট, আবার আরেকদিকে একটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে ভারতে পালায় গেছে। তো এরকম নানান ভাবে চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওসমান গনিকে
ওসমান গনি তো মোটামুটি বাঁচবে না, সে ক্লিনিক্যালি ডেড বা ব্রেন ডেড যাই বলেন, তাকে সেই অবস্থায় সিঙ্গাপুরে পাঠানো হয়েছে এবং সিঙ্গাপুরে তাকে ভর্তি করার চেষ্টা করা হয়েছিল মাউন্ট এলিজাবেথ হসপিটাল, এবং সেখান থেকে দুজন নিউরোসার্জন দেখে বলছে যে ইজ ব্রেন ডেড, আমরা সরি, একে এখানে ভর্তি করা যাবে না। তখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তো সেই জায়গা থেকে মোটামুটি সবাই জানতো সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, কিছু টাইম বাই করা হয়েছে এবং তাকে একটা সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর থেকে মৃত ডিক্লেয়ার করে আবার ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে কিছু প্ল্যান করা হয়েছিল, যেমন ধরেন ওসমান গনি মারা গেছে, আপনারা দেখেছেন যে সাথে সাথে ঢাকায় একটা রিয়াকশন হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে, সন্ত্রাসী প্রতিক্রিয়া হচ্ছে এবং সবার গায়ে হাদি লেখার টি শার্ট। এই হাদি লেখার টি শার্টটা 2 দিন আগেই কিন্তু বিতরণ করা হয়েছে, সুতরাং আপনারা বুঝতেই পারছেন। এবং হাদির লাশ আনাকে কেন্দ্র করে, হাদির মৃত্যু সংবাদকে কেন্দ্র করে অনেক রকমের ঘটনা ঘটেছে। তার মৃত্যুকে কেন্দ্র করে একেবারে মানে সারা দেশে, স্পেশালি ঢাকায় খুব টার্গেটেড অ্যাটাক করা হয়েছে। আবার সারা দেশ থেকে জামাত শিবিরের সহায়তায় প্রচুর লোক এনে একটা বিশাল জানাজা তারা করেছে। এই এই ঘটনায় একদম পরিকল্পিতভাবেই লোক পাঠানো হয়েছিল প্রথম আলো এবং ডেইলি স্টারকে পুড়িয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, ভাঙার জন্য। এবং আমি শেষে একটা ক্লিপ দেখাবো, আমাদের আরেকজন সিনিয়র সাংবাদিক নুরুল কবির, তিনি এটি বলেছেন একটা টেলিভিশনের সাথে টক শোতে, তিনি বলেছেন যে সেখানে যারা ছিল সবাই যে টুপি দাড়ি পরা ছিল তাও না, সেখানে অনেক লোকই ছিল যাদের আচরণ সন্দেহজনক ছিল। তো সেই জায়গায় কেন ডক্টর ইউনূস এই তার বন্ধু মাহফুজ আনামের প্রতিষ্ঠান ভাঙচুর করালেন, পুড়িয়ে দিলেন? এটার কারণ হলো সম্প্রতি ডক্টর ইউনূসের বিভিন্ন ব্যর্থতা নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টার হাউসে আলোচনা চলছিল এবং তারা মনে করছিল যে ইউনূস রেজিম বা ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন ঠিক মতো দেশ চালাতে পারছে না। এবং প্রথম আলোতে অনেক সুশীলের মিটিং হয়েছে এবং তারা মিটিং করে ঠিক করেছে যে ইউনূস শুড বি রিপ্লেসড, বা দেশের এই অবস্থায় নতুন কোনো একটা আয়োজন করা উচিত, বা নতুন কোনো সরকার বা কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট, এইসব নিয়ে ডেইলি স্টার এবং প্রথম আলোতে নিয়মিত মিটিং হতো। একবার প্রথম আলোতে এরকম একটা মিটিংয়ে ডিজিএফআই এর একজন কর্মকর্তা ঢুকে তিনি সেই মিটিংটা বানচাল করে দেন। সো ইউনূসের কাছে নিয়মিত ইনফরমেশন আসতেছিল যে এই ইন্ডিয়া হাউসে নিয়মিত ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন রকমের সলা পরামর্শ, ষড়যন্ত্র হয়। সুতরাং ডক্টর ইউনূস যতই মুখে বলুন আপনারা আমার মন খুলে সমালোচনা করুন, কিন্তু ইউনূস হলো সেই শাসক যে তার বিরুদ্ধে সামান্যতম সমালোচনাও সহ্য করেন, এবং তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারকে একদম গুড়িয়ে দিয়েছেন। গুড়িয়ে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তার বিরুদ্ধে গেলে কি পরিণতি হতে পারে। এবং আমরা তো জানি যে ক্ষমতার সাথে মিডিয়ার সম্পর্ক বাংলাদেশে আমরা এর আগে বিএনপির সময়ও দেখেছি, পরবর্তীতেও দেখেছি। ডক্টর ইউনূসও মানে ক্ষমতার বাইরে থাকলে, এই যে বিএনপি যে মিডিয়ার পার্সনদের সাথে মিটিংটা করলেন, সেখানে মাহফুজ আনামই বলেছেন যে বিরোধী দলে থাকতে মিডিয়ার সাথে একরকমের সম্পর্ক, ক্ষমতায় গেলে তখন আর মিডিয়াকে সহ্য করে না। মিডিয়া যখন ক্রিটিক্যালি ক্রিটিসাইজ করে তখন সেটা ক্ষমতাসীন দল নিতে পারে না। এবং ডক্টর ইউনূসের সাথে বিরোধটাও কিন্তু এখানেই। আমি শেষে আপনাদের জাস্ট একটু নুরুল কবির ভাইয়ের সেই যে টক শোটার কথা বলছিলাম, সেখানের শেষ অংশটা আমি আপনাদের শোনাতে চাই। আমরা যখন কথা বলি, আমি চেষ্টা করি যে আমি কোনো দলের প্রতি বায়াস না হয়ে তথ্যভিত্তিক কিছু ইনফরমেশন আপনাদের দিতে, কিন্তু তারপরে অনেকে মনে করেন যে আমি বোধহয় কোনো একটা দলের অনুসারী বা ওই দলের পক্ষে কথা বলছি। হ্যাঁ, তো নুরুল কবির ভাই সিনিয়র সাংবাদিক, তিনি কি বলছেন সেটা একটু দেখেন। কিন্তু এই আমি যে সময় থেকে ঘটনার সঙ্গে ইনভলভ হয়েছি, তারপর থেকে এই ছেলে মেয়েদের মুক্তি লাভ পর্যন্ত আমি যা যা দেখেছি, তাকে আমার একটা প্রথম দিকে যে যাদের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে কথা বলছিলাম, অপরাপর রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তাদের প্রথম কথার সময় যে আন্তরিকতা আছে বলে আমার মনে হচ্ছিল, কিন্তু 2.5 ঘন্টা ওইখানে থাকবার কারণে আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি বিবেকসম্মত ভাবে পুরো ঘটনাটা তারপরও সঙ্গে আমার অভিজ্ঞতা এবং এর পূর্ববর্তী সময়ের ঘটনা শুনে সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার এই ঘটনাটা ঘটতে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমি আমার সূত্র আমাকে মোটামুটি নিশ্চিত করেছে, আমিও বিশ্বাস করি যে
ডক্টর ইনুস তার নির্দেশে প্রথম আলো ডেইলি স্টার ভাঙা হয়েছে, এবং প্রথম আলো ডেইলি স্টার ভাঙার প্রধান কারণ হলো যে এই হাউসে ডক্টর ইনুসের বিভিন্ন ব্যর্থতা নিয়ে আলোচনা হতো এবং ডক্টর ইনুসের বিকল্প নিয়েও কথাবার্তা হয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। তো মাহফুজ ভাই এই যে ছোট্ট ক্লিপে সে নিয়ে তিনি প্রথমেই বলেছেন যে 53 বছর ইতিহাসে আর কোনো মিডিয়া হাউস করেনি। এই ইনফরমেশনটা আমার কাছে মনে হয় সত্যি না, কারণ গত বছর আমরা দেখেছি বিটিভি পুড়েছে, 71 টিভি পুড়েছে, এটিএন টিভি পুড়েছে, নাইমুল ইসলাম খানের আমাদের নতুন সময় ভবন ভেঙে দেওয়া হয়েছে। তো সেগুলো কি মিডিয়া হাউস না? সে ব্যাপারে তো আপনি কথা বলেনি। যখন 32 ভেঙেছে আপনি বলেছেন ছাত্র জনতা ভেঙেছে। আজ যখন আপনার ঘরে আগুন লেগেছে তখন আপনার চোখ মুখের দিকে তাকানো যায় না। এখন আপনি চেষ্টা করছেন যে তারেক রহমানকে আঁকড়ে ধরে যদি উদ্ধার পাওয়া যায়। গতকাল রাতে আমি হিন্দুদের নিয়ে একটা ভিডিও করেছিলাম। একটা মানবিক করিডোর করে হিন্দুদের এপাশে নিয়ে আসার কথা আমি বলেছিলাম। আমি উল্লেখ করেছিলাম মোহন ভাগবতের কলকাতা ভিজিটে যেটা মোহন ভাগবত বলেছেন তার পরিপ্রেক্ষিতে তখন আমার হাতে পুরো রিপোর্ট ছিল না। যতটুকু রিপোর্ট ছিল আমি ততটুকু আপনাদেরকে বলেছিলাম। আজকে মোহন ভাগবতের যেটা খবরটা বেরিয়েছে সেই খবরটা আপনাদের আমি দেখাচ্ছি। এই হচ্ছে মোহন ভাগবতের পুরো খবরটা, যেখানে লেখা আছে পদক্ষেপ করা উচিত কেন্দ্রের, মোহন ভাগবত। আমি আগে বলে দিই, মোহন ভাগবত হচ্ছে সংঘ প্রধান। এখন আমাদের দেশে এই যে বিজেপির যত মন্ত্রী হয়, যত কেন্দ্রীয় মন্ত্রী হয়, যত আমাদের গুরুত্বপূর্ণ পদ যেগুলো হয় সব কিন্তু এই সংঘ পরিবার থেকে আসা লোক। সংঘ পরিবার যদি অনুমতি না দেয় তাহলে কেউ প্রধানমন্ত্রী হতে পারে না। আজ পর্যন্ত বিজেপির যত প্রধানমন্ত্রী হয়েছেন তো মাত্র বাজপেয়ী, তারপরে এলেন নরেন্দ্র মোদী। এর পরবর্তীকালে যিনি আসবেন তিনিও সংঘের লোকই হবেন। তো সংঘের ওপরে একটা বিরাট চাপ থাকে যে প্রধানমন্ত্রী বাছাই এবং অন্যান্য মন্ত্রীরা যারা বাছাই হবে তারা সংঘ থেকেই আসেন, সংঘের বাইরে কেউ থাকেন না। সে যোগী মহারাজ বলুন, হেমন্ত বিশ্ব শর্মা বলুন, পীযূষ গোয়াল বলুন, যত আছে সব হচ্ছে সংঘের লোক। তাহলে সংঘের যে কথাবার্তা, যে মন্তব্য এবং যে বার্তা, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেটা আমি বারবার গতকালকে বলেছিলাম। এখন মোহন ভাগবত কি বলছেন আমি পুরো রিপোর্টটা আপনাদের পড়ে শোনাই, তাহলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ জৈন ধর্মাবলম্বী তারা বুঝতে পারবেন যে মোহন ভাগবত কি বলতে চাইছেন। এখানে যেটা বলা হয়েছে, পদক্ষেপ করা উচিত কেন্দ্রের, মোহন ভাগবত। বাংলাদেশে তৈরি হওয়া হিংসার পরিস্থিতি এবং সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ নিয়ে কলকাতায় এসে মুখ খুললেন প্রধান মোহন ভাগবত, সংঘ প্রধান মোহন ভাগবত। তার মতে বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুদের একজোট হয়ে থাকতে হবে এবং তারাও সময় মতো ওদের পাশে আছেন। ভারত সরকারের কিছু পদক্ষেপ করা উচিত। বিষয়টি নিয়ে বিজেপি নেতারা সমাজ মাধ্যমে সরব থাকলেও ইতিমধ্যে দলীয়ভাবে পথে নেমে প্রতিবাদ সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রের শাসক বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে। এই পরিস্থিতিতে কলকাতায় এসে মোহন ভাগবতের মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক শিবিরের একাংশ সে একই কথা বলছে। সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে রবিবার শতায়ু সংঘ শীর্ষ কর্মসূচিতে যোগ দিয়ে বিশিষ্টজনদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেছিলেন মোহন ভাগবত। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মানে আমার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা,
শুভেন্দু অধিকারী এবং মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এই সংক্রান্ত প্রশ্ন করেন, বাংলাদেশ সংক্রান্ত। তাদের প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গে যেভাবে মুসলিম মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে তা নিয়ে সংঘ কি ভাবছেন? এই সঙ্গে অনুপ্রবেশ এবং জনবিন্যাস বদলে পশ্চিমবঙ্গের উপর প্রভাব পড়ছে কিনা। একই সঙ্গে তাদের প্রশ্ন করেন, বাংলাদেশ যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছে সেটা নিয়ে সংঘ কি ভাবছে। তাদের সর্বশেষ প্রশ্ন ছিল, পরবর্তী পৃষ্ঠায় আছে এইটা লেখা আছে, পদক্ষেপ করা উচিত। আমি পড়ে শোনাচ্ছি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির বদল নিয়ে সংঘের ভাবনা চিন্তা নিয়ে তাদের প্রশ্ন ছিল। এই প্রশ্নের সব উত্তর দিতে একসঙ্গে দিয়েছেন মোহন ভাগবত। তিনি বলেন, বাড়তে থাকা অনুপ্রবেশ জনবিন্যাস বদল ঘটাচ্ছে, এটা সত্যি, এবং এটা তো পশ্চিমবঙ্গের উপর প্রভাব ফেলছেই। এরপরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, এই পরিস্থিতি বদলের জন্য আপনারা যা ভাবছেন সংঘ তাই ভাবছে। পরবর্তী প্রশ্নে ভাগবত বলেন, সীমান্ত কার জন্য কতটা উন্মুক্ত করা হবে সেটা প্রশাসনিক বিষয়ে। বাংলাদেশে যারা ধর্মীয় সংখ্যালঘু বলতে উনি বলছেন যে যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব সংখ্যালঘু, অনেক সময় তারা প্রাণ বাঁচাতে এদেশে আশ্রয় নেন। আবার একই পথে ওই দেশে যারা ধর্মীয় সংখ্যাগুরু তারাও এদেশে ঢুকে পড়ছে। তাই কাকে কতটা সুযোগ দেওয়া উচিত সেটা গুরুত্বপূর্ণ। সংঘ প্রধানের মন্তব্য, রসগোল্লা একজন টাইফয়েড রোগীকে দিলে তার অপকার হবে, আবার একজন সুস্থ মানুষকে দিলে তার অমৃত বলে মনে হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের আক্রান্ত হওয়া প্রসঙ্গে মোহন ভাগবত বলেছেন, আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। এই পরিস্থিতি এখানকার হিন্দুদের একজোট হয়ে থাকতে হবে। গোটা বিশ্বের হিন্দুদের উচিত যতটা সম্ভব তাদের পাশে দাঁড়ানো। আমরাও সাধ্যমতো তাদের পাশে আছি। সেই সঙ্গে মোহন ভাগবতের সংযোগ, হিন্দুদের জন্য দেশ হিসেবে ভারত আছে, তাই ভারত সরকারের উচিত কিছু পদক্ষেপ করা। তবে কিছু পদক্ষেপ তারা করেছে, কিছু পদক্ষেপের কথা প্রকাশ্যে বলা যায়, সবটা বলা যায় না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদলের প্রসঙ্গে ভাগবতের স্পষ্ট বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি বদল নিয়ে সংঘ কখনোই ভাবে না, সংঘ সামাজিক পরিবর্তন নিয়ে চিন্তা করে। সংঘ প্রধান যখন কৌশলে বিজেপির বার্তা দিচ্ছেন, সে সময় বাংলাদেশের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠায় কলকাতায় পথে নামার ডাক দিয়েছে বামেরা। বাংলাদেশের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক এবং সংখ্যালঘু এবং প্রগতিশীল মানুষের উপরে নৃশংস মৌলবাদী আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার এন্টালি থেকে মিছিল করে বাম দলগুলি যাবে বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে। পুলিশ মিছিল আটকে দিলে সেখানেই তারা বিক্ষোভ সভা করবে। বামফ্রন্টের শরিকদের পাশাপাশি অন্য বামপন্থী দলও এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হতে চলেছে। অংশ কংগ্রেসও আছে। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, বাংলাদেশে ইসলামী মৌলবাদী হামলার তীব্র প্রতিবাদ আমরা করছি। পাশের দেশে মুসলিম মৌলবাদ মাথাচাড়া দিলে আমাদের এখানে মৌলবাদ কায়েম করার সুযোগ বাড়বে। বাংলাদেশের ঘটনায় কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে বিভাজনের জিগির তোলার চেষ্টা বিরুদ্ধে আমরা সতর্ক থাকার আবেদন জানাচ্ছি। তার আরো বক্তব্য, আগের মতোই আমাদের দাবি সংখ্যালঘু সহ সাধারণ মানুষের নিরাপত্তা এবং তাদের ভারতে প্রবেশ করানোর ব্যাপারে কেন্দ্রীয় আর রাজ্য সরকার ভূমিকা রাখুক। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে রাজ্য জুড়ে স্থানীয় স্তরে 200-রও বেশি প্রতিবাদ মিছিল হয়েছে বলে সিপিএম সূত্রের বক্তব্য। সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে তাদের নিরাপত্তার দাবিতে আজ সোমবারে বেগবাগানে জমায়েত হয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বিক্ষোভের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেসও। এখন এই যে দীপু দাসকে যেভাবে হত্যা করা হলো এবং এর আগে যত সংখ্যালঘু হত্যা করা হয়েছে, বাংলাদেশের ওপরে ভারত কি করবে? আমার একটা প্রশ্ন আছে নরেন্দ্র মোদীর কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে। আর কত অধৈর্য আপনারা যে হচ্ছেন, অধৈর্য আমিও হচ্ছি।
সুতরাং আমাকে বকাবকি করে লাভ নেই। আমিও অধৈর্য হয়ে গেছি। এই যে ঘর মে ঘুষ কে মারেঙ্গে, ঘর মে ঘুষ কে মারেঙ্গে, ঘর মে ঘুষ কে মারেঙ্গে, আরে কাম মারেঙ্গে। আরো হত্যালীলা দেখার পর আর কত হত্যালীলা আমরা দেখব। এত হিন্দু একের পর এক, খ্রিস্টান মারা যাচ্ছে, হিন্দু মারা যাচ্ছে, বৌদ্ধ সন্ন্যাসীকে মঠে তুলে নিয়ে গিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মঠ থেকে তুলে নিয়ে গিয়ে। আর কত দেখব? বিচার ব্যবস্থা শেষ হয়ে গিয়েছে, সমস্ত সমাজটা একেবারে দৌরাত্ম্যদের আন্ডারে চলে গিয়েছে। আর কত দেখব? শুধু পরিকল্পনা আর বৈঠকের মধ্যে আমরা সীমাবদ্ধ থেকে যাব? আমরা পারি না অ্যাকশন নিতে। আমি জানি আন্তর্জাতিক চাপ থাকে, আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে আমরা পাকিস্তানে অ্যাটাক করিনি। 4 দিনে পাকিস্তানকে একেবারে হাঁটু গেড়ে বসিয়ে দিইনি, কোমর ভেঙে দিইনি। তাহলে বাংলাদেশ কতটুকু রাষ্ট্র? তাহলে বাংলাদেশের ওপরে আমি 10টা ড্রোন আর 4টে ব্রহ্মস যদি আমি মারি, তাহলে পরে বাংলাদেশ পুরো ঠান্ডা হয়ে যাবে। আমি কেন করছি না? আমার দাবি ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকশন নেওয়া উচিত। সম্ভব হলে আজ রাত থেকে অ্যাকশন নিন। আমরা আর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কারো মৃত্যু দেখতে চাই না। এই সরকার হচ্ছে জঘন্য সরকার। আপনি এখানে বলছেন যে দীপু হত্যার বিচার চাইলো বিদেশ মন্ত্রক। দীপু হত্যার বিচার চেয়ে আপনার কি হবে? দীপু হত্যার বিচার চাইলো বিদেশ মন্ত্রক, দীপু হত্যার বিচার চেয়ে কি হবে? দীপু হত্যার বিচার কি আপনি ওরা দেবে, করবে? আপনি সেই আশা করেন? সেই আশা আপনি এখনো বসে আছেন? আর কতদিন বসে থাকবেন? আপনি যদি এইভাবে মিটিং আর মিছিলের নামে আর বৈঠকের নামে যদি আপনি কালক্ষেপ করেন, তাহলে জানবেন পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আপনার এই ভারতবর্ষের মানুষ বেছে নেবে না। আপনার স্বপ্নই থেকে যাবে। ভারতবর্ষের মানুষ কিন্তু খেপে গিয়েছে, ভারতবর্ষের বিভিন্ন দলগুলো খেপে গিয়েছে, ভারতবর্ষের বিরোধী দলগুলো খেপে গিয়েছে। আমি দীর্ঘদিন ধরে এই কথা বলে আসছি, আজও এই কথা বলছি। আজ এই কঠোরভাবে কথাগুলো বলতে হলো এই কারণে যে আপনাদের কানে এখনো জল ঢোকেনি। কবে জল ঢুকবে আমি সেটাই দেখতে চাই। আমি ইমিডিয়েটলি এই অ্যাকশন হোক সেটাই আমি চাইছি। মানে কেন্দ্রীয় সরকারের কাছে যদি আমার খবর পৌঁছায়, আমার কথা যদি পৌঁছায়, তাহলে পরে তারা বিবেচনা করে দেখুক যে কত তাড়াতাড়ি সম্ভব এই অবস্থার শান্তি ফিরিয়ে আনা। এবং সেফ করিডোরের যে মানবিক করিডোরের যে ব্যবস্থা করা হয়েছে, অবিলম্বে সৈন্য ঢুকিয়ে মানবিক করিডোরের ব্যবস্থা করা হোক। কারণ ওয়াকারুজ্জামান কিছু করবে না। আপনারা যে চেষ্টা করছেন সেটা সম্পূর্ণ বিফলে যাবে। ফলে নতুন করে চিন্তা ভাবনা করুন, নতুন প্ল্যানিং করুন। প্ল্যানিং করার কিছু নেই। আপনি গোটা 10 ড্রোন মারুন, 4টে মিসাইল মারুন, 2টো ব্রহ্মস মারুন, সব শেষ হয়ে যাবে, সব পালিয়ে যাবে। কিসের জন্য আপনারা অপেক্ষা করছেন আমি জানি না। আমি নিজেই উত্তেজিত হয়ে যাচ্ছি। আর আপনারা তো হবেন, আপনারা তো আমি দোষ দিই না। আপনারা কাউকে না পেয়ে আমায় গালাগালি করেন। আমায় গালাগালি করে লাভ নেই। আমিও দেখুন গালাগালি করছি কিন্তু কেন্দ্রীয় সরকারকে। আপনি কি মনে করেন এই কেন্দ্রীয় সরকারের কাছে এই ভিডিও যাবে না? অবশ্যই যাবে এই ভিডিও। কিন্তু আমি অনৈতিক এবং অযৌক্তিক কোনো কথা বলিনি। আজকে মোহন ভাগবত যেটা বলে গেছেন, যেটা মোহন ভাগবত এখানে বলছেন, আমি সেই কথাটাই কালকে রাত্রিবেলা বলেছিলাম। আজকে সকালবেলা কাগজে কলমে বেরিয়েছে বলে আমি আপনার কাছে দেখিয়ে দিলাম। কারণ অনেকে মনে করবেন যে আমি গুজব রটাচ্ছি। আমি গুজব রটাই না, যেটা সত্যি সেটা বলি। কখনো কখনো আগাম হয়ে যায়, পরবর্তীকালে যখন ঘটনা ঘটে তখন আপনারা ভুলে যান বলে আপনারা মনে করেন গুজব। তো যাই হোক, আপনারা শান্ত থাকুন। কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। মোহন ভাগবত যখন হাত দিয়েছেন তখন কিছু একটা ব্যবস্থা হবে, খুব শিগগিরই হবে। কানে জল কখন ঢোকে আমিও সেটাও দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোরাবার সাবধানে থাকবেন।